কি অবস্থা? পড়ালেখা কেমন চলতেছে? প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম এটা দেখছিলা? টপিকগুলো বুঝছো? ওই টপিকগুলো যদি বুঝে থাকো তাহলে আজকে আমরা দেখব হচ্ছে এরপরের টপিক। হ্যাঁ, এটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে আমরা যদি কোনো সিস্টেমের উপর তাপ দিই, হ্যাঁ, তাপ প্রয়োগ করি বা তাপ সরবরাহ করি, তাহলে ওই সিস্টেমটা ওই তাপের কিছু অংশ তার নিজের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কাজে লাগাবে, অর্থাৎ শক্তি বৃদ্ধি করবে। আর হচ্ছে কিছু অংশ কি করবে, সে বাকি অংশ দিয়ে সে বাহ্যিক কাজ সম্পাদন করবে। এটি হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা, এটা হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে ডি কিউ মানে কি? হ্যাঁ, ডি মানে হচ্ছে কি? পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন। আর ডেল মানে হচ্ছে বড় পরিবর্তন, এটা তো জানো। হ্যাঁ, তাহলে এখানে ডি কিউ মানে হচ্ছে কি? তাপশক্তির পরিবর্তন। কিউ দিয়ে যেহেতু আমরা তাপ বোঝাচ্ছি আর ডি দিয়ে বোঝাচ্ছে পরিবর্তন, তাহলে ডি কিউ মানে হচ্ছে তাপশক্তির পরিবর্তন। ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, যেহেতু ডি আছে সামনে তাহলে কি এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর ডাব্লিউ মানে কি? ওয়ার্ক, অর্থাৎ কৃতকাজ। আর ডি ডাব্লিউ মানে হচ্ছে কি? কৃতকাজ, বা তুমি এটাকে পরিবর্তন হিসাবেও ধরে নিতে পারো আর কি, সমস্যা না। এরপর হচ্ছে যে রাশিগুলো এখানে দেওয়া আছে ডি কিউ, ডি ইউ, ডি ডাব্লিউ, এগুলো মাঝে মাঝে দেখবা যে তুমি কখনো কখনো পজিটিভ হচ্ছে, কখনো কখনো নেগেটিভ হচ্ছে। এখন আমরা কখন বুঝবো যে এটা পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে? তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের কনফিউশন হতে পারে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখবো হচ্ছে আমাদের যে ডি কিউ, এটা কখন পজিটিভ হবে। এরপর দেখবো এটা কখন নেগেটিভ হবে। তাহলে ডি কিউ মানে কি? অভ্যন্তরীণ শক্তির, অর্থাৎ তাপশক্তির পরিবর্তন। ডি কিউ মানে হচ্ছে কি? তাপশক্তির পরিবর্তন। তাহলে সিস্টেম যদি তাপ পায়, অর্থাৎ সিস্টেমকে যদি আমরা তাপ দিই বা সরবরাহ করি, তাহলে আমরা ডি কিউকে পজিটিভ দেবো। অর্থাৎ সিস্টেম যদি তাপ পায় তখন আমরা পজিটিভ ধরবো। আর এটা হচ্ছে কি? তাহলে কখন নেগেটিভ হবে? সিস্টেম যদি তাপ হারায় তখন না? সিস্টেম যদি তাপ হারায় তখন ডি কিউ হবে কি? নেগেটিভ। এরপরে হচ্ছে ডি ইউ কখন পজিটিভ হবে? ডি ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে সিস্টেমে যদি অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, তাহলে সিস্টেমে যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তখন হচ্ছে আমাদের ডি ইউটা পজিটিভ হবে। আর অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তখন হচ্ছে ডি ইউটা কি হবে? নেগেটিভ হবে। আর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তাপমাত্রা বাড়া। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি? তাপমাত্রা বাড়া। আর হ্রাস পাওয়া মানে হচ্ছে তাপমাত্রা কমা। বুঝছি এতটুকু? এরপর আর একটা হচ্ছে কি আমাদের ডি ডাব্লিউ। তা ডি ডাব্লিউ কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে? ডি ডাব্লিউ মানে কি? কৃতকাজ। অর্থাৎ সিস্টেম যদি কাজ করে, সিস্টেম যদি কাজ করে তখন হচ্ছে কি? ডি ডাব্লিউ পজিটিভ হবে। আর যদি সিস্টেমের উপর আমরা কাজ করতে হয়, বাইরে থেকে কাজ করতে হয়, তখন নেগেটিভ হয়ে যাবে আর কি। সিস্টেমের উপর যদি বাহ্যিকভাবে কাজ করতে হয়, উপর কাজ করলে ডি ডাব্লিউ নেগেটিভ হবে।
বুঝছো? আর একটা কথা মাথায় রাখবা, সিস্টেমের উপর যদি তুমি কাজ করো, সিস্টেম যদি কাজ করে তখন কোনো বস্তুর আয়তন কি হবে? বাড়বে। আর সিস্টেমের উপর যদি কাজ করা হয় তাহলে আয়তন কমবে। সিস্টেমের উপর যদি কাজ করা হয় আয়তন কমবে। তাহলে আশা করি আর কনফিউশনে থাকবে না যে কখন ডি কিউ, ডি ইউ, ডি ডাব্লিউ এগুলো কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। তাহলে বিষয়টা আরেকবার দেখে নাও। হ্যাঁ, দেখে নিয়ে খাতায় নোট করা আছে, একটু দেখে নিবা। বুঝছি এতটুকু? এরপরে চলে যাব হচ্ছে আমরা তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্র তো পড়লাম আমরা, এখন প্রথম সূত্রের কিছু প্রয়োগ পড়ব। হ্যাঁ, তো ওই প্রয়োগগুলো পড়ার জন্য আমাদের 4টি প্রক্রিয়া মাথায় রাখতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে কি সমচাপ প্রক্রিয়া। হ্যাঁ, সমচাপ। তাহলে এটা মানে কি? সমচাপ মানে কি? আমাদের চাপ সমান থাকবে। এরপরটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, আয়তন সমান থাকবে। এরপরে সম উষ্ণ, উষ্ণ মানে কি? তাপমাত্রা। হ্যাঁ, অর্থাৎ কি তাপমাত্রা সমান থাকবে। আর রুদ্ধ তাপই, অর্থাৎ কি তাপকে রুদ্ধ করে রাখে, অর্থাৎ কি তাপ স্থির থাকবে বা তাপ সমান থাকবে। ঠিক আছে? তাহলে এখন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, চলো। আরেকটা সূত্র মাথায় রাখবা, আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের যে সূত্রটা, এটা মাথায় আছে? এটা কি? পিভি ইজ ইকুয়াল টু এনআর টি, যেখানে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআর টি সূত্রে এই এন এবং আর এই দুটো কি কনস্ট্যান্ট ভ্যালু না? ঠিক আছে, তাহলে আমাদের চলক থাকবে, মেইনলি চলক থাকবে কি কি? পি, ভি এবং টি না? হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে এই তিনটা যদি চলক হয়, আমাদের প্রথম প্রক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, সমচাপ মানে কি? চাপ সমান থাকবে। তাহলে চাপ যদি সমান থাকে, চাপ মানে কি? প্রেশার। তাহলে কী কী থাকবে? আর বাকি থাকে কি? ভি এবং টি। তাহলে চাপ যদি স্থির থাকে, অর্থাৎ কি পি যদি স্থির থাকে, পি স্থির, হ্যাঁ, চাপ স্থির থাকলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে? সম্পর্কটা কার কার মধ্যে হবে? ভি এবং টি এর মধ্যে না? বুঝছি? ভি এবং টি এর মধ্যে আমাদের সম্পর্কটা হবে। তাহলে এখন যদি আমাদের এখান থেকে মেন সূত্র বের করতে চাই, কি করতে হবে? আমাদের সমানুপাতিক চিহ্ন তুলতে হলে আমাদেরকে ইকুয়াল সাইন দিয়ে একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আসতে হয়। বিষয়গুলো অনেকবার বলছি, মাথা রাখবা। এরপর হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুটার মান বের করবো আমরা, এটাকে এক পাশে নিয়ে আসি। তাহলে কী হবে? বি ডিভাইড বাই টি। তাহলে এটা কার জন্য? একটি মাত্র বস্তু থাকলে তখন ওইটার জন্য। তাহলে একের অধিক হয় তখন কী হবে? আমরা সিম্পল সেম ইকুয়েশনটা আবার বের করব, করার পরে এখানে কী হবে? ভি1 ডিভাইড বাই টি1, এরপর এখানে কী হবে? ভি2 ডিভাইড বাই টি2। ঠিক আছে, এরপর আমরা যদি আয়তন দুইটাকে এক পাশে নিয়ে আসি তাহলে কী হবে? ভি1 ডিভাইড বাই ভি2, এরপরে টি1 ডিভাইড বাই টি2। বুঝছি? তাহলে এটা হচ্ছে আমাদের বিখ্যাত একজন বিজ্ঞানী এটা দিছে এই সূত্রটা, ওনার নাম হচ্ছে কি? বিজ্ঞানী চার্লস। তাহলে এটাকে বলা হচ্ছে চার্লসের সূত্র। কার সূত্র? চার্লসের সূত্র। বুঝছি? তাহলে আমাদের সমচাপ প্রক্রিয়া কার সূত্র মেনে চলে? যদি এমসিকিউতে আসে, পারবা ইনশাল্লাহ? সমচাপ প্রক্রিয়া আমাদের বিজ্ঞানী চার্লসের সূত্র মেনে চলে, এটা মাথা রাখবা। চার্লসের সূত্রে কার কার মধ্যে সম্পর্ক? ভি এবং টি এর মধ্যে না? তাহলে এখানে আমরা লিখে রাখি সমচাপ প্রক্রিয়া বিজ্ঞানী চার্লসের সূত্র মেনে চলে, সূত্রটা পাশে লেখা আছে। এরপর হচ্ছে সম আয়তন। সম আয়তন মানে কি? আয়তন বা অর্থাৎ কি ভি স্থির থাকবে। তাহলে ভি যদি স্থির থাকে, খেয়াল করো আমাদের চলক ছিল তিনটা, একটা হচ্ছে পি, ভি এবং টি, তার মধ্যে ভি স্থির। তাহলে আর কি চলক থাকে কি? পি এবং টি না? তাহলে আমাদের সম্পর্কটা কি হবে? এখান থেকে তো পি এর সাথে টি এর সম্পর্ক কি? সমানুপাতিক চিহ্ন না? সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পি যদি বাড়ে টিও বাড়বে, টি বাড়লে পি বাড়বে, টি কমলে পি কমবে। তাহলে আমরা লিখতে পারি কি? পি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে সেমভাবে ইকুয়েশন বের করতে পারবা কি?
এখানে ইকুয়েশন পাবা তুমি P1 ডিভাইড বাই P2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইড বাই T2। তাহলে এটা কার সূত্র? তাহলে এই সূত্রের নাম হচ্ছে চাপীয় সূত্র। কি সূত্র? চাপীয় সূত্র। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবা, এটাকে বলা হচ্ছে চাপীয় সূত্র। তাহলে সমায়তন প্রক্রিয়া কোন সূত্র মেনে চলে? চাপীয় সূত্র মেনে চলে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে চাপীয় সূত্র। এরপর পরেরটা কি বলছে? সমউষ্ণ অর্থাৎ কি তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ টি স্থির থাকবে, টেম্পারেচার। তাহলে টি যদি স্থির থাকে, আবার এখানে খেয়াল করো আদর্শ গ্যাসের সূত্রে টি যদি স্থির থাকে, সম্পর্ক কার কার মধ্যে? পি এবং ভি এর মধ্যে না? এখন এই দুইটার মধ্যে সম্পর্ক কি একটু খেয়াল করলে দেখতে পাবা। আমরা যদি এই সূত্রটাকে একটু মডিফাই করে লিখি, খেয়াল করো, আমরা যদি এখানে পি এবং বিকে আলাদা করে লিখতে চাই, তাহলে পিটাকে পাশে পাঠিয়ে দাও এনআরটি, বিটাকে পাশে পাঠিয়ে দিলে ছিল গুণাকারে, পাশে আসলে কি হয়ে যায়? ভাগাকারে। এবার চিন্তা করো তো পি এর সাথে ভি এর সম্পর্ক কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক না? তাহলে কি আমরা এখানে লিখতে পারি না পি ইজ প্রপোর্শনাল টু 1/v? লিখতে পারি কি না? তাহলে যদি এটা লিখি, তাহলে এখানে কি লিখতে পারবো আমরা? পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট 1/v। তাহলে আমরা এখানে লিখতে পারবো পি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যাঁ, তুমি যদি এখানে, তাহলে এটা একটি বস্তুর ক্ষেত্রে, যদি দুইটা বস্তু হয় তাহলে কী হবে? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। হ্যাঁ, তাহলে এটা কার সূত্র? এটা আর কেউ না, বিজ্ঞানী বয়েলের সূত্র। মাথায় আছে? তাহলে প্রত্যেকটা সূত্র এইভাবে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, এটা মাথায় রাখবা, এগুলো নোট করে রাখবা, যা যা বলতেছি এগুলো নোট করে রাখবা, তাহলে আশা করি আর ভুল হবে না আর কি। তাহলে আমরা যদি সূত্রটা এখানে লিখি, কার কার মধ্যে সম্পর্ক? পি এর সাথে ভি এর সম্পর্ক 1/v। কার সূত্র এটা? বিজ্ঞানী বয়েলের সূত্র। এরপরে বলছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ রুদ্ধ কি রুদ্ধ করবে? তাপকে রুদ্ধ করবে, অর্থাৎ তাপ স্থির থাকবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকবে। তাপ এবং তাপমাত্রার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুইটা কিন্তু সেম জিনিস না। হ্যাঁ, আর আরেকটা জিনিস মাথায় রাখবা, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এনট্রপি স্থির থাকবে। এনট্রপি বিষয়টা কি? এতটুকু মাথায় রাখো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপি স্থির থাকবে। এনট্রপি মেইন টপিক যখন পড়ছিলাম, মনে আছে শেষের দিকে বলছিলাম এটা ইম্পর্টেন্ট টপিক, তাহলে এটা আমরা অনেক ভালো করে পড়বো শেষের লেকচারগুলোতে। ঠিক আছে, তাহলে এনট্রপি এতটুকু মাথায় রাখো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি কি থাকে? স্থির থাকে। আমাদের যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপি বের করতে বলবো, তখন বের করা যাবে? যাবে না, কারণ তখন আমরা বলবো যে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপির স্থির থাকবে, এটার কোনো পরিবর্তন হয় না, এটা বের করবো না আমরা। ঠিক আছে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি স্থির থাকে? তাপ স্থির থাকে এবং এনট্রপি স্থির থাকে। তাহলে আমরা চারটার প্রক্রিয়ায় কি স্থির থাকে এবং কার সূত্র মেনে চলে দেখে ফেললাম। এরপর হচ্ছে এই চারটার প্রক্রিয়া নিয়ে আমাদেরকে আর একটু বিস্তারিত আলোচনা করতে হবে। হ্যাঁ, আমরা এই চারটা প্রক্রিয়া নিয়েই মেইনলি একটা প্রশ্ন তুমি পাবা। হ্যাঁ, আমরা কার্ণচক্র পড়ছি না, এই কার্ণচক্রের চারটা প্রক্রিয়া নিয়ে তৈরি হয় আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা সমচাপ যে প্রক্রিয়াটা, ওটা একটু বিস্তারিত আলোচনা করি। সমচাপ প্রক্রিয়া আর একটু রিক্যাপ করো। সমচাপ প্রক্রিয়া কি স্থির থাকে? চাপ স্থির থাকে। হ্যাঁ, অর্থাৎ পি স্থির থাকে। সমচাপ প্রক্রিয়ায় কোন সূত্র মেনে চলে? চার্লসের সূত্র মেনে চলে। চার্লসের সূত্র মেনে চলে। সূত্রটা কি ছিল? পি যদি স্থির থাকে তাহলে আমাদের সম্পর্ক কার মধ্যে? ভি এবং টি এর মধ্যে। বুঝছি? পি স্থির থাকলে সম্পর্কটা হচ্ছে ভি এবং টি এর মধ্যে। সম্পর্কটা কি?
v1 ডিভাইডেড বাই v2 t1 ডিভাইডেড বাই t2। এতটুকু বুঝছি। তাহলে সমচাপ প্রক্রিয়ায় চাপ সমান থাকবে, অর্থাৎ চাপ স্থির থাকবে। আর চাপ স্থির থাকলে ওটা আমাদের কার সূত্র হয়, কার সূত্র মেনে চলে? চার্লসের সূত্র মেনে চলে। চার্লসের সূত্র কি বলে যে তুমি যদি কোনো বস্তুর উপর তাপমাত্রা বাড়াও ওই বস্তুর কি হবে, আয়তন বাড়বে, আর যদি তাপমাত্রা কমাও তার আয়তন কমবে। অর্থাৎ V is proportional to T। টেম্পারেচার এন্ড ভলিউম একটা কি সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সমানুপাতিক হারে কমবে, সমানুপাতিক হারে বাড়বে। ঠিক আছে? তাহলে এটা গ্রাফ কি হবে আমাদের? গ্রাফটা যদি আমরা দেখি একটু, তাহলে এটা যদি আমাদের গ্রাফের y অক্ষ হয়, এটা হচ্ছে x অক্ষ। তাহলে x অক্ষ বরাবর আমরা ধরলাম হচ্ছে b আয়তন, y অক্ষ বরাবর ধরলাম হচ্ছে p। তাহলে আয়তন যত বাড়তেছে চাপ কি বাড়তেছে? চাপ স্থির না, তাহলে কি তুমি আয়তন ধরো এখানে হচ্ছে 10, এখানে চাপ ধরো হচ্ছে 12, আয়তন হলো বেড়ে 20, চাপ তখনও কি 12। এরপরে আয়তন বাড়তে বাড়তে হয়ে গেল 50, তারপরেও কি চাপ 12ই আছে। তার মানে কি তুমি আয়তন যতই বৃদ্ধি করো চাপের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ার গ্রাফ, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথা রাখবা এটা। আর সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ কি হবে? সমচাপ প্রক্রিয়ার কৃত কাজ তাহলে কৃত কাজের জন্য একটা জিনিস মাথা রাখবো, এটা হচ্ছে কি কৃত কাজ W = P × del V। del V মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। ঠিক আছে, তাহলে del V মানে কি আয়তনের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ার কাজের সূত্র, এটা মাথা রাখবা। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ছি ওইটার রূপ কি হবে ওটা যদি একটু লিখি, dq = dU + dW। তাহলে dW মানে কি কাজের পরিবর্তন না? তাহলে dW জায়গায় আমরা কি লিখতে পারবো? P del V লিখতে পারবো না? পারবো কি না? তো যদি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার সমচাপ প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। ঠিক আছে, তাহলে এমসিকিউতে যদি আসে নিচের কোনটি সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার সূত্র, তাহলে আনসার হবে এটা। বুঝছে? তাহলে এতটুকুই ছিল আমাদের সমচাপ প্রক্রিয়া। এরপরে আমরা চলে যাব সম আয়তন প্রক্রিয়ায়। এরপর আমরা দেখব হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া কি সমান থাকে? আয়তন অর্থাৎ কি V স্থির থাকে। তাহলে V স্থির থাকলে আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে কি কি থাকে, আর বাকি থাকে কি P এবং T না? তাহলে P এবং T কি সমানুপাতিক হারে বাড়তেছে না? তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি আসতেছে? সম্পর্কটা আসতেছে P1 / P2 T1 / T2, এটা না? তাহলে এটা হচ্ছে আমাদের সম আয়তন প্রক্রিয়ায় চাপীয় সূত্র। কি সূত্র? চাপীয় সূত্র। আশা করি মনে আছে। এখন এটার গ্রাফটা কীরকম হবে? সম আয়তন প্রক্রিয়ার গ্রাফটা কীরকম হবে এটা এমসিকিউতে আসবে। তাহলে এটা যদি আমাদের y অক্ষ হয়, এটা যদি x অক্ষ হয়, তাহলে x অক্ষ বরাবর রাখলাম v, y অক্ষ বরাবর রাখলাম কি p। তাহলে খেয়াল করো, চাপ যদি বাড়ে চাপের সাথে কি আয়তন বাড়তেছে? আয়তন বাড়তেছে না। আয়তন যদি সম আয়তন, তাহলে আয়তন সবসময় একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে। হ্যাঁ, ধরো চাপ এখানে 10, তাহলে আয়তন এখানে ধরো 12।
চাপ বেড়ে হয়ে গেল 20 আয়তন 12, চাপ বেড়ে হয়ে গেল 30 আয়তন 12, চাপ বেড়ে হয়ে গেল 40, তারপর আয়তন কি 12। তাহলে আয়তন কি বাড়তেছে? বাড়তেছে না। আয়তন একটা নির্দিষ্ট জায়গায় কি স্থির আছে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এমসিকিউতে আসলে পারবা তো ইনশাল্লাহ? পারা উচিত। হ্যাঁ, এরপরে হচ্ছে সমায়তন প্রক্রিয়ায় আমাদের কৃত কাজ কত? সমায়তন প্রক্রিয়ায় আমাদের কৃত কাজ কত? তাহলে এখন আমরা দেখব হচ্ছে কৃত কাজ। সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে যদি খেয়াল করো সমায়তন প্রক্রিয়া কৃত কাজের সূত্রটা কি বলছিলাম একটু আগে? W = P del V। তাহলে খেয়াল করো তো সমায়তন প্রক্রিয়া মানে কি আয়তন সমান। তাহলে আয়তন যদি সমান হয় তাদের আয়তনে কি কোনো পরিবর্তন আছে? শুরুতে যে আয়তন শেষে সেই আয়তন। তাহলে কি সেম আয়তন তুমি যখন পার্থক্য করতে যাও তাহলে আয়তন পার্থক্য কি আসবে? শূন্য না? তাহলে কি P × 0। হ্যাঁ, তাহলে যে কোনো শূন্যর সাথে তুমি যাই গুণ করো আলটিমেটলি আনসার হবে কি 0। তাহলে কাজ = কি 0। তাহলে এখন যদি আমরা সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা বের করতে চাই, dQ = dEU প্লাস dW। তাহলে খেয়াল করো তো, তাহলে dQ ঠিক থাকবে, dU ঠিক থাকবে, তাহলে dW যায় কি বসাতে পারবো? 0 না? তাহলে আলটিমেটলি আমাদের সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে হচ্ছে dQ = dEU। বুঝছি? এটা হচ্ছে আমাদের সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। এরপরে আমরা তাহলে বিষয়টা বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের সমায়তন প্রক্রিয়ার যত সূত্র হওয়া দরকার এখানে বলে ফেলছি। এরপরে আমরা দেখব হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, সমউষ্ণ মানে কি? উষ্ণতা মানে হচ্ছে কি তাপমাত্রা। তাহলে আমরা এখন লিখব হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া, যেখানে হচ্ছে কি তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে সম্পর্ক কার কার মধ্যে? P এবং V এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাহলে এখানে কি কি সূত্র পাবো? P1 V1 P2 V2। এটা কার সূত্র? এটা বিজ্ঞানী বয়েলের সূত্র। কার সূত্র এটা? বয়েলের সূত্র। তাহলে আমরা বলতে পারি কি সমউষ্ণ প্রক্রিয়ায় বয়েলের সূত্র মেনে চলে। বুঝছি? এরপরে যদি আমরা খেয়াল করি তাহলে তাপমাত্রা যদি স্থির হয় তাহলে DT তাপমাত্রার পরিবর্তন কত হবে? 0 না? তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি 0 হয় তাহলে আলটিমেটলি অভ্যন্তরীণ শক্তি এটা কত হবে? 0 না? তুমি তাপমাত্রাই দিচ্ছ না, তাহলে সে তার অভ্যন্তরীণ শক্তি কেমনে বাড়াবে? আমরা যখন কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এটা যখন পড়ছিলাম মনে পড়ে? কি বলছিলাম? যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কখন? যখন তোমাকে তাপমাত্রা তুমি যখন বাড়াবা। আর অভ্যন্তরীণ শক্তি কখন হ্রাস পায়? যখন তুমি তাপমাত্রা কমাবা। এখন তুমি তাপমাত্রা দিচ্ছ না, বাড়াচ্ছ না, কমাচ্ছ না, বাড়াচ্ছ না, 0। পরিবর্তন কত? 0। তাহলে আলটিমেটলি অভ্যন্তরীণ শক্তিও কী হবে না? বাড়বে না, কমবেও না। বুঝছি? এটা পরিবর্তন হবে 0। তাহলে অভ্যন্তরীণ পরিবর্তন যদি 0 হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র রূপটা কেমন হবে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে? এখানে আমরা সিম্পল DU কি হয়ে যাবে? 0 হয়ে যাবে = প্লাস dW। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি dQ = dW। এটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। বুঝছি? তাহলে এমসিকিউতে আসলে পারবা তো ইনশাল্লাহ। এরপর হচ্ছে এটা গ্রাফ। হ্যাঁ, সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এখন যে গ্রাফগুলো দেখবে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু মাথায় রাখবা।
তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার যে গ্রাফ, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা আমাদের এক্স অক্ষ, তাহলে এর গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই পাশটাকে ধরলাম আমরা পি, এক্স অক্ষ ধরলাম হচ্ছে কি বি। তাহলে এটা হচ্ছে কি সমউষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। বুঝতে পারছি? তাহলে এটা একটু কার্ভ হবে, হ্যাঁ, এরকম করে একটু কার্ভ হবে। এখন হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া কৃতকাজ। হ্যাঁ, তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের সূত্র কি, এটা আমাদের বের করা দরকার। এখন আসো আমরা সূত্রগুলো একটু আস্তে আস্তে বের করার চেষ্টা করি। আমরা আদর্শ গ্যাসের সূত্র কি জানি? PV = nRT। তাহলে এখান থেকে যদি আমরা শুধু পি এর মান বের করতে চাই, তাহলে কি বের করতে পারবো? nRT / কি বি, এটা না? তাহলে এটাকে আমরা ধরলাম, আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এরপরে আমরা কাজের সূত্র কি জানি? W = P del V, না? বুঝছি। তাহলে P del V, হ্যাঁ, এটা হচ্ছে কার জন্য? ক্ষুদ্র একটা কাজের পরিবর্তনের জন্য, না? ক্ষুদ্র একটা ডিভি মানে কি? ডি মানে হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন, আর ডেল মানে হচ্ছে বড় পরিবর্তন। তাহলে ডিভি মানে কি? ক্ষুদ্র একটা আয়তনের পরিবর্তনের জন্য কাজটাও কী হবে? ক্ষুদ্র হবে, না? হ্যাঁ, তাহলে আমরা ধরলাম বড় একটা মেশিন, হ্যাঁ, তার মধ্যে ক্ষুদ্র এই অংশটার আমরা কি করলাম? কাজ বের করলাম, আয়তন বের করলাম। তাহলে এই আয়তনে সে কতটুকু কাজ করে, এটা আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে ধরলাম এরকম প্রত্যেকটা অংশকে সেম সেম ভাগে আমরা ভাগ করলাম। হ্যাঁ, তাহলে ধরো এটা আলাদা আয়তন বের করলাম, এটা আলাদা আয়তন বের করলাম, সবগুলো কি সেম সেম। হ্যাঁ, এরপর এটা আলাদা আয়তন বের করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র অংশের আয়তন বের করলাম ভেঙে ভেঙে। তাহলে কি আমরা যদি এখন সম্পূর্ণ আয়তনটা আমাদের যদি লাগে, তাহলে কি করতে হবে? সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র আয়তন এগুলোকে কী করতে হবে? সবগুলো যোগ করতে হবে, না? এগুলো সামেশন বের করতে হবে, না? এখন যোগ করার জন্য আমরা কোন সাইন ইউজ করি? অ্যাডিশন। ঠিক আছে, গাণিতিক ক্ষেত্রে আমরা যোগ করার সময় কি ইউজ করি? যোগ চিহ্ন ইউজ করি। কিন্তু আমরা এইসব ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ইন্টিগ্রেশন, এই চিহ্নটা। এটা কি বলে? ইন্টিগ্রেশন চিহ্ন বা যোগজীকরণ চিহ্ন। বুঝছি? তাহলে এটার মানে হচ্ছে সামেশন বের করা, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একসাথে কি করা? যোগ করার জন্য আমরা ইন্টিগ্রেশন করি। বুঝছি? বা আয়তন বের করার জন্য, ক্ষেত্রফল বের করার জন্য। তাহলে এখন আমরা যেহেতু ক্ষুদ্র একটা অংশ কাজ পাইছি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে কি একটা বড় অংশের কাজ পেয়ে যাব। হ্যাঁ, তো ইন্টিগ্রেশন করার সময় আমরা এটা লিমিট দিতে হবে। তাহলে শুরুতে যে আয়তন ছিল এটা হচ্ছে লোয়ার লিমিট, আর শেষে যে আয়তন ছিল এটা হচ্ছে B2, এটা হচ্ছে আপার লিমিট। হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট। আর উপরে যেটা দেখছি ওটাকে কি বলা হয়? আপার লিমিট। আপার লিমিট। ঠিক আছে, তাহলে এতটুকু যদি বুঝি, এরপরে আমরা কি করব? তাহলে পি এর মান আমরা কি শুরুতে বের করছি, না? কি পাইছি? তাহলে পি এর জায়গায় কি আমরা এটা বসাতে পারবি, না? এখানে হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই, এরপরে পি এর জায়গা বসাতে পারবো কি? nRT / কি আসতেছে এখানে? V × dV। তাহলে এখানে যদি খেয়াল করো, এখানে কি আসতেছে? এই n আর এই দুইটা কনস্ট্যান্ট ভ্যালু। তারপরে আমরা যদি সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে হিসাব করতেছি, তাহলে এখানে টিটাও কি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে টিটাও আমাদের কি কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারবো nRT ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট আপার লিমিট 1/v ইন্টু কি dv। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x, এটা সূত্র কি? ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটা সূত্র হচ্ছে ln x। এটা মাথায় রাখবা। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে কি? ln x। তাহলে এই জায়গায় যেহেতু ln 1/v আছে, তাহলে আমরা লিখতে পারবো কি? ln b লিখতে পারবো, না?
লন ভি, লন ভি। এটা লেখার পর আমাদের লিমিটগুলো বসাতে হবে। লিমিট এরকম একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে নিচে লিখবো লোয়ার লিমিট, উপরে লিখবো কি আপার লিমিট, বুঝছে? তাহলে লিখার পরে এখন আমাদেরকে লিমিটগুলো বসাইতে হবে। হ্যাঁ, তাহলে বড় যে লিমিট এটার মান বসাবো, এরপর ওটা থেকে যেটা ছোটো ওটা বিয়োগ দিয়ে পার্থক্য বের করবো আর কি। তাহলে এনআরটি, তাহলে লন ভি এর জায়গায় প্রথমে ভি টু বসাবো, এরপরে লন ভি এর জায়গায় ভি ওয়ান বসাবো। হ্যাঁ, তাহলে আমাদের লিমিট বসানোর কাজ শেষ। হ্যাঁ, লিমিট বসানোর কাজ শেষ। তাহলে খেয়াল করো তো এখানে কি আসতেছে, বিয়োগ না? তাহলে কি এটাকে আমরা একটু মডিফাই করে এভাবে লিখতে পারবো, লন ভি টু ডিভাইড বাই লন ভি ওয়ান বা এটাকে এভাবে লেখা যায় না, লন ভি টু ডিভাইডেড বাই কি ভি ওয়ান লিখতে পারি। কোনো কিছু যদি আমাদের ভাগ আকারে থাকে, হ্যাঁ, তখন এটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায় না? ধরো আমাদের একটা এ টু দি পাওয়ার এক্স, এরপরে বি টু দি পাওয়ার ওয়াই, সরি এখানে এ হবে, হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স, নিচে হচ্ছে কি এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে কি আমরা এটাকে যদি কমন নিই তাহলে তার পাওয়ারগুলো কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে না? সেমভাবে এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার ওয়াই, হ্যাঁ, এগুলো যদি কমন নিই, এ যদি কমন নিই তাহলে পাওয়ার কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে না? তাহলে যখন গুণ থাকবে তখন পাওয়ার কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর যখন ভাগ থাকবে তখন পাওয়ার বিয়োগ হয়ে যাবে। সেম যে এখানে যেহেতু বিয়োগ ছিল ওই জন্য আমরা ভাগ আকারে পাঠিয়ে দিছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সূত্র। হ্যাঁ, তাহলে আমাদের সমউষ্ণ প্রক্রিয়ার কাজের সূত্র হচ্ছে কি, আমরা সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে উপরে যদি যাই আমরা এখানে লিখতে পারবো তার কাজের সূত্র হচ্ছে W is equal to nRT ln V2 divided by কি V1। এটা হচ্ছে আমাদের সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি কাজের সূত্র। তাহলে উপরে আমরা আরেকটা বিষয় দেখছিলাম, মনে পড়ে, যে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটু এখানে যদি খেয়াল করো, সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে dq ইজ ইকুয়াল টু কি dw না? তাহলে dq মানে কি তাপ শক্তির পরিবর্তন না? তাহলে কি আমরা সূত্রটা w জায়গায় কি q লিখতে পারি না? q ইজ ইকুয়াল টু nRT ln v2 বাই v1, এটা কি লিখতে পারি? যেহেতু dq ইজ ইকুয়াল টু dw, অর্থাৎ কি q ইজ ইকুয়াল টু w, তাহলে w এর জায়গায় আমরা কি বসাতে পারি, q এর। তাহলে w সূত্র যেটা, q এর সূত্র কি সেটা কখন, সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আশা করি সূত্র কিভাবে আসছে বুঝছি। তাহলে সূত্রটা সিম্পল এখন কি মনে রাখতে হবে আর কি, বুঝছি? হ্যাঁ, তাহলে এরপরে আমরা দেখব হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এরপরে আমরা দেখব হচ্ছে কি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় মানে কি তাপকে রুদ্ধ করে দেওয়া, অর্থাৎ কি তাপ স্থির থাকবে। তাপকে রুদ্ধ করে দেওয়া মানে কি তাপ স্থির থাকবে। আর আরেকটা কি স্থির থাকে, এনট্রপি স্থির থাকে। তাহলে তাপ যদি স্থির থাকে তাহলে তাপের কোনো পরিবর্তন আছে? তাহলে dq ইজ ইকুয়াল টু কী হবে, 0। dq ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি জানি, dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। তাহলে dq এর মান 0, তাহলে আলটিমেটলি আমরা বসাতে পারবো du প্লাস dw। তাহলে dw টাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারবো কি dw ইজ ইকুয়াল টু মাইনাস du। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ। তাহলে এর কিছু সাধারণ সূত্র আছে, আমরা উপরে যে সাধারণ সূত্রগুলো দেখছি,
সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি দেখছিলাম যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। হ্যাঁ, এরপরে যখন সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে দেখছি কি P1 ডিভাইড বাই P2, এরপর T1 ডিভাইড বাই T2। এরপরে আমরা যখন সমচাপ দেখছি তখন কি দেখছি V1 ডিভাইড বাই V2, T1 ডিভাইড বাই কি T2। তাহলে আমরা রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কোনো সূত্র কেন দেখি নাই? তো এক্ষেত্রে কোনো সূত্র নাই? অবশ্যই আছে। ওই সূত্রগুলো হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের সাধারণ সূত্র কি? তাহলে লিখো। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণ সূত্রগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো একটু মাথা রাখতে হবে। আর এটার আগে একটা কনসেপ্ট দেখা দিই, গ্রাফটা দেখা দিই। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বি কে রাখলাম, ওয়াই অক্ষ বরাবর পি। এটার গ্রাফটা হবে এরকম। বলতে পারো যে স্যার প্রথম যে সমউষ্ণ প্রক্রিয়ার গ্রাফ আর এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য যদি দেখাতে চাই তাহলে এটা পাশাপাশি রাখতে হবে আর কি। হ্যাঁ, এটা তখন ওটা আঁকছিলাম আমি এরকম করে, এরকম। আর এটা হচ্ছে একটু কি খাড়া না? হ্যাঁ, তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে গ্রাফটা এটা একটু কি হেলানো আছে। হ্যাঁ, হেলানো। আর এটা হচ্ছে একটু কি খাড়া, ঠিক আছে? তাহলে কেমন খাড়া? এটাকে বলা হচ্ছে আমাদের গামা গুণ খাড়া। কি গুণ খাড়া? গামা গুণ খাড়া। এটা থেকে এটা গামা গুণ খাড়া। এই গামাটাই হচ্ছে আমাদের সাধারণ সূত্রগুলো থেকে এক্সট্রা অ্যাড হবে, বুঝছি? তাহলে এক্সট্রা অ্যাড হবে বলতে কি, ধরো আমরা সাধারণ সূত্র একটা লিখতে পারি P1 V1 P2 V2। এটা তো আমরা কি কোথায় শিখছি? এটা সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণ সূত্র এটা পড়ছি। যেহেতু এটা গামা গুণ খাড়া, ওই জন্য এটার সাথে সিম্পলভাবে একটা গামা এর পাওয়ার আকারে চলে আসবে। এটাই মাথা রাখতে হবে তোমাকে। যেহেতু এটা গামা গুণ খাড়া, ওই জন্য এটা সূত্রে পাওয়ার আগে কি চলে আসছে? গামা চলে আসছে। তাহলে এটা একটা সূত্র। এরপর আরেকটা সূত্র মাথা রাখবা, T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1। এটা আরেকটা সূত্র। এরপরে আরেকটা সূত্র মাথা রাখবা, T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। আরটা হচ্ছে T2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই কি গামা। বুঝতে পারছি? তাহলে এই বিষয়গুলো মাথা রাখবা আর কি। তাহলে প্রথম সূত্র হচ্ছে কি P1 V1 গামা P2 V2 টু দি পাওয়ার গামা। এরপর T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার কি গামা মাইনাস 1। এই গামা মাইনাস 1 এটা শুধু ভি এর উপরে, এটা আবার সবগুলোর উপর ভাবিও না। টি এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই। এটা হচ্ছে শুধুমাত্র কিসের উপরে? ভি এর উপরে। এটাও শুধুমাত্র ভি। তাহলে প্রত্যেকটা পাওয়ার শুধুমাত্র কিসের উপরে? ভি এর উপরে। এটা হচ্ছে পি এর উপরে। হ্যাঁ, তাহলে এরপরে সূত্র কি দেখছি আমরা? T1 P1 টু দি পাওয়ার কি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। এই সম্পূর্ণ অংশটা হচ্ছে এটার পাওয়ার। এই সম্পূর্ণ অংশটা হচ্ছে এটা কি পাওয়ার। সেমভাবে T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই কি গামা। তাহলে রুদ্ধতাপীয় ক্ষেত্রে এই তিনটি সূত্র আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে, বুঝছি? এটা যদি হয় এরপরে আমরা এটার সূত্রটা দেখব, কৃতকাজের যে সূত্রটা এটা একটু দেখব। তাহলে আমরা কাজের সূত্র কি জানি? এটা যেহেতু স্বাভাবিক সাধারণ সূত্রটা কি পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কি কনস্ট্যান্ট ছিল, মনে পড়ে? একটু আগে দেখাইছি। এই জায়গায় আমরা এটা লিখতে পারি না? পি ইকুয়ালস টু, তাহলে এই কনস্ট্যান্টটাকে আমরা কে ধরলাম? কে ডিভাইড বাই কি বি টু দি পাওয়ার গামা। এটা লিখতে পারি কি না? মানে কনস্ট্যান্ট যেটা ওইটাকে আমি কে ধরছি আর কি। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে কাজের সূত্র কি জানি? কাজ ইকুয়াল টু পি ডিভি না?
তো এটা হচ্ছে ক্ষুদ্র কাজ। হ্যাঁ, তো এটা যদি সবগুলো কাজ বের করতে যাই তাহলে এটা কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে b1 b2, লিমিট b1 b2। তাহলে এখন আমরা এখানে বসাবো w ইজিক্যাল টু p এর মান কি পাইছি আমরা, p এর মান হচ্ছে k ডিভাইড বাই v টু দি পাওয়ার গামা ইন্টু কি db। এর লিমিট হচ্ছে v1, এর আপার লিমিট হচ্ছে v2। v1 v2, তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট, কে এটা কি কনস্ট্যান্ট না, ওই জন্য এটাকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে এটা কি তখন কি থাকবে, এটা কি, এটা যদি সামনে চলে আসে তাহলে এটা হবে 1 বাই ভি টু দি পাওয়ার গামা না, তাহলে 1 বাই ভি টু দি পাওয়ার গামা এটাকে কি আমরা নেগেটিভ পাওয়ার আকারে লিখতে পারি না, ভি টু দি পাওয়ার মাইনাস গামা লিখতে পারে কি না, পারি। এরপরে ডিবি। ঠিক আছে, এরপরে খেয়াল করো এখানে আমরা একটা সূত্র মাথায় রাখতে হবে তোমাকে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি তুমি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তোমার সূত্রটা হবে পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যাবে, ওই পাওয়ারটা দিয়ে তোমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে সিম্পল যদি এখানে সূত্রটা তুমি যদি বসাও, এখানে যদি সূত্রটা আমরা বসাই কে ইন্টিগ্রেশন অফ v1 v2, তাহলে এখানে পাওয়ার 1 কী হয়ে যাবে, বেড়ে যাবে, ওই পাওয়ারটা দিয়ে আমাদের সিম্পল ভাগ করে দিতে হবে। আশা করি বুঝছো। যেহেতু আমরা সূত্র বসা ফেলছি আমাদের এই চিহ্ন দেওয়ার দরকার নাই, এখন আমাদের লিমিটটা বসাইতে হবে নাকি। তাহলে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে লোয়ার লিমিট এখানে আপার লিমিট বসাতে পারি। ঠিক আছে, এখন আমাদের শুরুতে একবার আপার লিমিট বসাতে হবে, একবার কি করতে হবে, লোয়ার লিমিট বসাতে হবে। বসাই দাও, বি এর জায়গায় প্রথমে b2 টু দি পাওয়ার গামা প্লাস 1 ডিভাইড বাই কি গামা প্লাস 1 মাইনাস কি হবে v1 টু দি পাওয়ার গামা প্লাস 1 ডিভাইড বাই মাইনাস গামা প্লাস 1, এটা আসতেছে তাই নাকি। তাহলে খেয়াল করো তো এখানে যেটা দিয়ে ভাগ আছে এটা কি সেম না, তো এটাকে কি আমরা কমন নিতে পারি, কে টু দি পাওয়ার গামা প্লাস 1, তাহলে যেটা কমন নিয়ে ফেললে এখানে কি পড়ে থাকে v2 টু দি পাওয়ার গামা প্লাস 1 মাইনাস v1 টু দি পাওয়ার গামা প্লাস 1। এতটুকু বুঝছো, সিম্পল। এটা কি করছি, গামা 1 বাই মাইনাস গামা প্লাস 1 এটাকে সিম্পল কমন নিয়ে ফেলছি আর কি। তাহলে এখানে এটা পড়ে থাকে, এখানে উপরে এটা পড়ে থাকে, এরপরে এখানে উপরে এই অংশটা পড়ে থাকে। এরপরে একটু ধৈর্য নিয়ে দেখো, হ্যাঁ এটা একটু বড় হয়ে যাচ্ছে, ধৈর্য নিয়ে দেখো, আশা করি বুঝতেছো। হ্যাঁ শুধু বুঝলেই হবে, হ্যাঁ বুঝলেই হবে, মুখস্থ করতে হবে না, এটা শুধু একটু কষ্ট করে বুঝো। হ্যাঁ বুঝলে কাজে লাগবে আর কি, কখন কাজে লাগবে তখন বলবো, যখন কাজে লাগবে। বুঝছি এতটুকু, তাহলে এখন কি করতে হবে আমাদের, এখন তুমি সিম্পল এই কেটা দিয়ে ভিতরে কি করে দাও, গুণ করে দাও। তাহলে কে দিয়ে যদি ভিতরে গুণ করে দিই, খেয়াল করো আমরা এই মাইনাসটা এখন কমন নিয়ে নিব, মাইনাসটা কি নিয়ে নিব কমন, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই, অর্থাৎ মাইনাস কমন না বলতে মাইনাস দিয়ে গুণ করে দিব আর কি। হ্যাঁ তাহলে এখানে যদি মাইনাস গুণ করে দিই, উল্টাই দিই, তাহলে কি হয়ে যাবে, উল্টা দিব আর কি, ওয়ানটাই পাশে নিয়ে আসবো, গামাটাই পাশে নিয়ে, তাহলে 1 মাইনাস গামা হয়ে যাবে না, তাহলে 1 বাই 1 মাইনাস গামা, তাহলে ভিতরে হবে কি কে ইন্টু v2
বি টু দি পাওয়ার মাইনাস, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি কে গুণ করছি, ঠিক আছে। এরপরে বি টু লিখলাম, এরপরে ওয়ানটা আগে লিখি, হ্যাঁ, ওয়ান মাইনাস গামা মাইনাস, এরপরে কে বি ওয়ান ওয়ান মাইনাস গামা, এটা বুঝছে? তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, এই জায়গায় কে কে সমান আমরা একটা সূত্র বের করে রাখছি না উপরে, মনে পড়ে? এই জায়গায় এই দেখো কে কনস্ট্যান্ট, যদি আমরা এখানে কনস্ট্যান্ট যেগুলো কে ধরছি না, তাহলে কে সমান কি পিভি টু দি পাওয়ার কি গামা। তাহলে এখানে কি এটা একটি বস্তুর ক্ষেত্রে, তাহলে দুটি বস্তু হলে কি হবে, পি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা পি টু টু দি পাওয়ার গামা, এটা হবে না? তাহলে কে সমান আমরা এখানে লিখতে পারি, তাহলে কে এর জায়গা চেঞ্জ করে আমরা এখানে লিখতে পারি না যে 1/1 মাইনাস গামা, তাহলে কে যেহেতু এখানে বি, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে কি পি টু ভি টু টু দি পাওয়ার গামা, আর ভি টু তো অলরেডি ছিল এখানে 1 মাইনাস গামা, আর এখানে যেহেতু বি ওয়ান, তাহলে এখানে লিখতে পারবো কি পি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা বি ওয়ান টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এটা বুঝছো কি না? এখানে কোন সূত্র ইউজ করছি, এখানে হচ্ছে আমরা কে ইজ ইকুয়াল টু আমরা ইউজ করছি পি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা পি টু বি টু টু দি পাওয়ার গামা, এই সূত্র ইউজ করছি। এগুলো অনেকবার দেখাইছি কীভাবে বের করতে হয়, হ্যাঁ। যে আর গামা কেন আসছে, যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে গামা গুণ খাড়া, যে গ্রাফটা দেখাইছি গামা, ওর জন্য সিম্পল গামা আসছে আর কি। এরপরে ক্যালকুলেশনটা কী হবে একটু চিন্তা করো, ঠান্ডা মাথা একটু চিন্তা করো। তাহলে যেহেতু এখানে বি ওয়ান বি টু এখানে আছে এখানেও আছে, তাহলে কি আমরা বি টু কমন নিয়ে নিতে পারি না? মানে কি পাওয়ার আকারে আছে না, দুইটা কী আকারে আছে গুণ আকারে, তাহলে গুণ আকারে থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায় না? তাহলে কি আমরা সিম্পল এটা লিখতে পারি 1 মাইনাস গামা পি টু তো থাকবেই, তাহলে ভি টু থাকবে, তার পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে না, যেহেতু গুণ এটা, ঠিক আছে। সিম্পল এখানেও পি ওয়ান থাকবে ভি ওয়ান, তাদের পাওয়ার কী হয়ে যাবে, যোগ আকারে বসে যাবে। তাহলে খেয়াল করো এখন দেখো তো মাইনাস গামা এখন এখানে প্লাস গামা কাটাকাটি যাচ্ছে, এখানে মাইনাস গামা এখানে প্লাস গামা কাটাকাটি যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের পড়ে থাকতেছে কি 1/1 মাইনাস গামা, আর এখানে থাকতেছে কি পি টু ভি টু টু দি পাওয়ার 1 থাকবে আর কি, তো পাওয়ার 1 তো লিখে রাখতেছে না আমাদের, মাইনাস কি থাকতেছে পি ওয়ান ভি ওয়ান পাওয়ার এত, তাহলে আমাদের আলটিমেটলি আসতেছে কি পি ওয়ান পি টু ভি টু মাইনাস পি ওয়ান বি ওয়ান, এটা আসতেছে, তাই না? হ্যাঁ, এখন এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি না? এখন তুমি যদি মাইনাসটাকে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কী হয়ে যাবে, এটা উল্টে যাবে না, গামা মাইনাস 1 হয়ে যাবে। মাইনাস দিয়ে যদি কী করে দাও, গুণ করে দাও, তাহলে কী হয়ে যাবে, গামা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখানে হবে কি পি ওয়ান বি ওয়ান মাইনাস পি টু ভি টু, সিম্পল কি করে দিছি, মাইনাস দিয়ে গুণ করে দিছি আর কি, বুঝছে? তাহলে এখানে এরপরে কি আসবে 1/গামা মাইনাস 1, এখানে দেখো তো পি ওয়ান ভি ওয়ান, এটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, আরটি লিখতে পারি না, এনআরটি আর কি, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে যেহেতু একটি বস্তুর ক্ষেত্রে কাজ করে, এটা এনটা কি নির্দিষ্ট না, তো নির্দিষ্ট হলে এটার মান কি আমরা এটা লিখতে পারি পিবি ইজ ইকুয়াল টু এনআরটি লিখতে পারি না, পারি। তাহলে পিবি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এনআরটি, আরটি লিখতে পারবো। আর যেহেতু কনস্ট্যান্ট তো চেঞ্জ হবে না, আর যেহেতু এগুলো সবগুলো 1, ওই জন্য এখানে হবে T1, আর এক্ষেত্রে হবে কি RT2, তাহলে RT1 মাইনাস RT2, বুঝছো? এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের সূত্র প্রায় প্রমাণ করা শেষ। তাহলে আরটা যেহেতু কি এখানেও আর আছে এখানেও আর আছে, তাহলে আর কি কমন নিয়ে ফেলতে পারি না, তাহলে আর ডিভাইড বাই কি গামা মাইনাস 1, আর এখানে পড়ে থাকবে কি T1 মাইনাস T2, আর এটা হচ্ছে আমাদের
রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজের সূত্র। এরকম করে তুমি যদি ক্যালকুলেশনগুলো করে করে যদি আগাও তাহলে তোমার মানে একটা ম্যাথ করার সময় ক্যালকুলেশনে দেখবে যে অনেক সময় সমস্যা হয়, হ্যাঁ একটা মাঝপথে গিয়ে আটকে গেছো, তাহলে এগুলো যদি তুমি করো এসব যে ক্যালকুলেশনগুলো এগুলো করলে তোমার ক্যালকুলেশনের ঘাটতি থাকবে না আর কি। তাহলে সূত্রটা মাথায় রাখবা। তাহলে সূত্রটা আবার লিখে দিচ্ছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের W is equal to R divided by gamma minus 1 T1 minus T2। হ্যাঁ এতক্ষণ ধরে যা পড়াইছি ওটাই তুমি বুঝবা, হ্যাঁ ওটা মনে রাখার দরকার নাই, এই সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ এটা দিয়ে আমরা ম্যাথ করব, এটাই মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি কৃতকাজ, বুঝছো? তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে আমরা কি কি দেখলাম? যে প্রমাণটা দেখলাম এটা যদি আরেকবার রিভিউ করি তাহলে আমরা কি দেখছি শুরুতে একটু খেয়াল করো। তাহলে এটা সাধারণ সূত্র দেখছিলাম শুরুতে, ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা সাধারণ সূত্র দেখছিলাম, এটা হচ্ছে P1V1 টু দি পাওয়ার গামা P2V2 টু দি পাওয়ার গামা। এরপর দেখলাম হচ্ছে T1V1 টু দি পাওয়ার কি গামা মাইনাস 1, এরপরে T2V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এরপর দেখলাম হচ্ছে T1P1 টু দি পাওয়ার কি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, T2P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই কি গামা। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণ সূত্র, এই তিনটা মাথায় রাখবা। এরপরে আরেকটা সূত্র দেখছি, এটা হচ্ছে কি আমরা বয়েলের যে সূত্রটা আছে, হ্যাঁ ওই ক্ষেত্রে এটা সেম, শুধুমাত্র এটা যেহেতু গামা গুণ খাড়া গ্রাফে দেখছি ওই জন্য এখানে গামাটা কী হয়ে যাবে পাওয়ার আকারে চলে আসবে। হ্যাঁ কনস্ট্যান্ট যেগুলো লিখছি কি কিউ, এটা একটি বস্তু, তাহলে দুটি বস্তু হলে কী হবে P1V1 টু দি পাওয়ার গামা P2V2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে, এই সূত্রটা হবে আর কি। ইকুয়াল টু তুমি পি লিখতে পারবা, কে লিখতে পারবা। এরপরে কাজের সূত্র কি জানি আমরা, যেহেতু এটা একটি ক্ষুদ্র একটা অংশের ক্ষেত্রে কাজ, ছোট একটা কাজ, হ্যাঁ ওটা বড় একটা কাজ বের করতে হলে কী করতে হয় যোগ করতে হয়। তাহলে যোগের কাজটাকে করে ইন্টিগ্রেশন দিয়ে করা হয়। এর লিমিট থাকে, শুরু হয়েছে B1 থেকে শেষ হয়েছে B2, তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে কি আপার লিমিট। ঠিক আছে, আর পি এর মান আমরা কী বের করছি এখানে কে ডিভাইড বাই কি বি টু দি পাওয়ার কি গামা। তাহলে এখানে সিম্পল মানগুলো বসাইছি। হ্যাঁ তাহলে এটা দেখে কিসের মতো মনে হচ্ছে এই কেটা কি কনস্ট্যান্ট ভ্যালু না, ওই জন্য এটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালুকে কী করা হয় না ইন্টিগ্রেশন করা যায় না, এটা ইন্টিগ্রেশন হয় না ওই জন্য এটা সামনে চলে আসছে। হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন করতে হবে এখানে। তাহলে এখানে তুমি যদি বিটাকে একটা এক্সের সাথে তুলনা করো তাহলে এক্স টু দি পাওয়ার কি এন, এক্স টু দি পাওয়ার এন এই আকারে না শেপটা। তাহলে এক্স টু দি পাওয়ার এনের একটা সূত্র আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ওটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন যদি থাকে ওইটার পাওয়ার এক বেড়ে যাবে, ওই যেটা পাওয়ার আছে ওইটা দিয়ে তুমি নিচে ভাগ করে দিবা। হ্যাঁ তাহলে এখানে যেটা আছে ওইটার সাথে আমাদের কি করতে হবে এক যোগ করতে হবে, এবং যে পাওয়ারটা আছে সর্বমোট ওইটা দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। এরপরে লিমিটগুলো আমরা কি করে দিব বসাই দিব। তাহলে এরপর লাইনে কী করছি সিম্পল ভি এর জায়গায় প্রথমে V2 বসাইছি, এরপরে ভি এর জায়গায় V1 বসাইছি। এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট থেকে সবসময় কী করতে হয় লোয়ার লিমিট বিয়োগ করতে হয়, বিয়োগ করছি। এরপরে খেয়াল করো এখানে ভাগাকারে কি আছে গামা মাইনাস গামা প্লাস 1 মাইনাস গামা প্লাস 1, এটা কি কমন না, তাহলে এটা কমন নিয়ে নিছি। হ্যাঁ কমন নেওয়ার পর কে টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 এটা আসছে। তাহলে কী পড়ে থাকতেছে V2 টু দি পাওয়ার কি মাইনাস গামা প্লাস 1 V1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, বুঝছি? হ্যাঁ এরপরে খেয়াল করো এই কে দিয়ে এখন আমরা এই দুইটাকে কী করে দিব গুণ করে দিব। কেন গুণ করতেছি সূত্র বসানোর জন্য। ঠিক আছে, তাহলে কে দিয়ে গুণ করছি, করার পরে কে এর মান কি কে এর মান একটু আগে দেখাইছি P1V1 টু দি পাওয়ার গামা P2V2 টু দি পাওয়ার কি গামা, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে কে এর জায়গা যেহেতু এখানে 2V2 তাহলে আমরা 2 এর সূত্র লিখব P2V2 টু দি পাওয়ার গামা, আর V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটা তো আগে থেকেই ছিল। আর এখানে যেহেতু এখানে 1V1 ওই জন্য এখানে বসাচ্ছি কি P1V1 টু দি পাওয়ার গামা V1 টু দি পাওয়ার কি 1 মাইনাস গামা, বুঝছি এতটুকু? হ্যাঁ এরপরে কি করছি এরপরে সিম্পল যেহেতু দুটি সেম জিনিস
গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে তাদের পাওয়ার কী হয়ে যায়, যোগ হয়ে যায় না? তাহলে গামা প্লাস 1 মাইনাস গামা, এটা কী হয়ে গেছে, যোগ হয়ে, তাহলে যোগ করার পর -1 মাইনাস গামা প্লাস গামা কাটাকাটি যাচ্ছে, এখানেও মাইনাস গামা প্লাস গামা কী হচ্ছে, কাটাকাটি যাচ্ছে। বুঝছি? কাটাকাটি যাওয়ার পর এখানে পড়ে থাকতেছে কি, শুধু V2, এখানে পড়ে থাকতেছে শুধু V1। হ্যাঁ, তাহলে P2 মাইনাস P1 V1 এটা আসছে নাকি? তাহলে এখান থেকে যদি খেয়াল করি, আমরা চাচ্ছি যে কি P1 V1টাকে আগে নিয়ে আসতে, এটাকে পরে, তাহলে এটার আগের চিহ্ন কি মাইনাস, এটাকে আমরা প্লাস করতে হবে। কীভাবে করব, আমরা এখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, ঠিক আছে, ওই মাইনাসটা এটার সাথে আসে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এটার সাথে গুণ হয়ে গেলে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তখন আমরা প্লাসটাকে সামনে লিখছি, ওই জন্য মাইনাসটাকে পরে নিয়েছি। বুঝছি? তাহলে এটা আগে চলে আসছে আর কি। তাহলে আমরা এরকম করছি আর কি, একটা মাইনাস কমন নিয়ে নিছি এখান থেকে, তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। তাহলে এই মাইনাসটা আসি এটার সাথে কী হয়ে গেছে, গুণ হয়ে গেছে, তাহলে এটার সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে, তাহলে গামা মাইনাস 1, ওই জন্য এটা এখানে লিখছি। বুঝছি এতটুকু? এরপরে P1 V1 মাইনাস P2 V2, এটা তো আসছে, কীভাবে আসছে দেখাইছি। হ্যাঁ, এরপরে P1 V1 এটা সমান কি লিখতে পারি, আমরা কি জানি, PV = nRT। হ্যাঁ, তাহলে এই nটা কি, যেহেতু আমরা একটা বস্তু নিয়ে কাজ করি, এটা কি স্থির না, তাহলে আমরা কি এখানে PV = RT লিখতে পারি না শুধু, তাহলে এই P1 V1 এর জায়গায় কি RT1 লিখতে পারি, আবার P2 V2 জায়গায় কি লিখতে পারি, RT2 লিখতে পারি। আর কেন সেম, কারণ আর কনস্ট্যান্ট ভ্যালু, ওই জন্য টি যেহেতু চেঞ্জ হচ্ছে, ওই জন্য টি আমরা প্রথমে 1 দিছি, এরপরে 2 দিছি। কেন 1 দিছি, কারণ এখানে সবগুলো 1 এর মান, ওই জন্য এখানে 1, এখানে সবগুলো 2 এর মান, ওই জন্য এখানে T2 দিছি। ঠিক আছে? আর এখানে যেহেতু আর এখানেও কমন, এখানেও কমন, তাহলে আরটাকে কী করতে পারি, কমন নিতে পারি। ঠিক আছে, আর ডিভাইড বাই গামা মাইনাস 1, তাহলে এখানে গামা মাইনাস 1 T1 মাইনাস T2। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের সূত্র। তাহলে আমরা শুরু থেকে যদি একটু রিক্যাপ করি, শুরুতে কি দেখছি, সমচাপ প্রক্রিয়া কি, এই সূত্রগুলা গ্রাফগুলা দেখছি, এরপর সম আয়তন প্রক্রিয়া, এরপরে সম উষ্ণ প্রক্রিয়া, এরপরে কি দেখছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই 4টা প্রক্রিয়া ভালো করে বুঝছো, এটা এনশিওর করতে হবে প্রথমে। ঠিক আছে, ভিডিওটা তুমি একবার দেখে যদি না বুঝো, বারবার দেখো। ঠিক আছে, কারণ এই 4টা প্রক্রিয়া যদি না বুঝো, পরবর্তী কোনো কনসেপ্টই তুমি বুঝতে পারবা না। আমরা যে কার্ণচক্র বলছি, এই কার্ণচক্র সম্পূর্ণটা এই 4টা প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে, বিশেষ করে সম উষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে এই কার্ণচক্রটা তৈরি করা হয়েছে। তো এখন যদি এগুলো তুমি না বুঝো, তাহলে ওই চক্রটা বুঝবা না আর কি। মানে ধরো মেন যেখান থেকে কোশ্চেন আসে, কোশ্চেনগুলো বুঝবা না। বুঝছো? তাহলে পরবর্তী ক্লাসে আমরা কিছু সিকিউ কোশ্চেন দেখবা, কার্ণচক্রটা একটু দেখবো। ঠিক আছে, কার্ণচক্রটা কীভাবে ওখান থেকে ম্যাথ আসে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করব। তো আশা করি ভিডিওটা দেখবা, নোট করবা, আর কোনো টপিক বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবা। তো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।